আজ আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ৪৬ নম্বর এপিসোড। প্রথম প্রভাত। ছোট ছোট চড়ুই পাখির আনাগোনা। আশপাশ ভরে উঠেছে বাড়ির পেছনের গাছের ফাঁক দিয়ে ভেসে আসা দুষ্টু মিষ্টি কিচিরমিচিরে। আলো এখনো পূর্ণ জাগেনি। এলিজাবেথ ভোরের আলো ফোটার আগেই যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। তাকবীরের কিছু বলল না। এলিজাবেথ তার কথা রেখেছে। এবার তাকবীরের পালা। লাগেজ গোছানো শেষ। এলিজাবেথও পুরোপুরি তৈরি। তাকবীরও প্রস্তুত। ওকে চাচার বাড়ি পৌঁছে দেবে। হঠাৎ কলিং বেলের শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। এই ভোরবেলায় কে ভেবে এলিজাবেথ নিজেই দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে দারোয়ান, হাতে বড়সড় একটা ফাইল। বড় মালকিন, এটা আপনার জন্য এসেছে, আপনাকেই খুলতে বলা হয়েছে। এলিজাবেথ অবাক হয়ে ফাইলটা হাতে নিল। কে পাঠিয়েছে সেটা তো জানি না, বলল যেন আপনার হাতেই দেয়া হয়, বলে দারোয়ান চলে গেল। ফাইলটা হাতে নিয়ে বারবার উল্টে পাল্টে দেখল এলিজাবেথ। কোনো প্রেরকের নাম নেই, শুধু অচেনা সিলমোহর। কপালে ভাঁজ ফেলে গিয়ে বসল সোফায়। ধীরে ধীরে ফাইলের ক্লিপ খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো বেশ কিছু কাগজপত্র। এলিজাবেথের দৃষ্টি আটকে গেল একটি লাইনে। গোপনীয়, শুধুমাত্র প্রাপক পড়ার জন্য। মুহূর্তেই ঘর ভরে উঠল অজানা এক উদ্বেগের ভারে। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রথম ফাইলের পাতা উল্টাতে উল্টাতে এলিজাবেথের ভ্রু কুঁচকায়। দেশের নামি দামি গণ্যমান্য ব্যক্তিদের নাম, তাদের জীবনের আদ্যপান্ত লেখা, সম্পত্তির হিসাব, লেনদেনের তথ্য, এমনকি কিছু গোপন তথ্য যা সাধারণ মানুষের জানার কথা নয়। এলিজাবেথ কিছুই বুঝে উঠতে পারে না এসব তার কাছে কেন পাঠানো হয়েছে। হঠাৎ চোখ আটকালো একটা পরিচিত নামে। হৃদস্পন্দন থমকে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝালো একই নাম তো অনেকেরই হতে পারে। তেমন আমলে নিল না। ফাইলটা সরিয়ে নিল এলিজাবেথ। ভেতর থেকে বের করলো আরেকটি খাম। খুলেই আটকে উঠল বিগত ১২ বছরের সব নিখোঁজ শিশুদের রিপোর্ট। সবার ছবি, বয়স, ঠিকানা, নিখোঁজের তারিখ। পাতার পর পাতা জুড়ে শত শত নাম। প্রতিটি নিষ্পাপ মুখের ছবি যেন ভীষণ ভারী করে তুলল ঘরের বাতাস। এলিজাবেথের মুখ গম্ভীর হয়ে এলো। বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা অনুভূত হচ্ছে। অবশেষে বের করলো শেষ খামটি। এখানে ছিল কিছু শিশুদের মৃত্যু সনদ, নির্দিষ্ট তথ্য, বয়স, মৃত্যু কারণ, আর সবার নিচে রাখা ছোট্ট একটি মেমোরি কার্ড। শরীরটা হঠাৎ থমকে যায়। গলার কাছে জমে থাকা শ্বাসটা এক শক্ত ঢোক গিলে নামায় এলিজাবেথ। সাহস সঞ্চয় করে মেমোরি কার্ডটা টিভিতে লাগায়। টিভিও ভিডিও চালু হতেই এলিজাবেথের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ঠোঁট কাঁপতে থাকে অনবরত। চোখ বড় বড় হয়ে যায় আতঙ্কে। কার্নিশ কোণে জমে থাকা নোনা জল ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে। শরীর জমে যায় সেখানে। ভেতরে তোলপাড় ঢেউ খেলে গেলেও দৃষ্টি সরে না টিভির পর্দা থেকে। পর্দায় ভেসে উঠল এক নৃশংস ভয়াবহ দৃশ্য। একটা শীতল ল্যাব, চারিদিকে ঘন কেমিক্যালের ধোঁয়ায় ঢাকা। মৃত্যু আর জীবনের মাঝখানে এক অদ্ভুত বিভাজন রেখা টানিয়ে রাখা হয়েছে এখানে। স্টেইনলেস স্টিলের টেবিলের উপর শুয়ে আছে ছোট ছোট নিথর দেহ, নিঃসার, নির্দোষ, নিষ্প্রাণ। ক্যামেরা ধীরে ধীরে জুম করে এগোতে থাকে আর এলিজাবেথের হৃদস্পন্দন থামতে থাকে। সাদা ডাক্তারের পোশাকে দাঁড়িয়ে আছে তাকবীর। নির্লিপ্ত ঠান্ডা চোখে নিখুঁতভাবে কাজ করছে, যেন বহুবার চর্চা করা কোনো শৈল্পিক দক্ষতা। ছোট্ট দেহগুলোর বুক, পেট চিরে বের করে নিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কিডনি, লিভার, সবকিছু। কাটার সময় তাকবীরের হাতে কোনো কাঁপুনি ছিল না, আর না মুখে কোনো ভাবলেশ। আশেপাশের কিছু মানুষও সাদা ল্যাবকোট পরে ব্যস্ত। তারা ছোট ছোট বয়ামে সংরক্ষণ করছে অঙ্গগুলো। এক সারি তাক জুড়ে থরে থরে সাজানো বয়াম। প্রতিটিতে ছোট ছোট চোখ, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমিক্যালের মাঝে ভাসছে। চারপাশে শুধু ব্লাড ব্যাগ, অপারেশন টুলস আর নীরবতা। শরীর ঠান্ডা হয়ে আসে। বুকে গোমোট এক যন্ত্রণা। শ্বাস নিতে গিয়েও এলিজাবেথ হাঁপিয়ে উঠছে। তাকবীর যে মানুষটি তার সবচেয়ে আপন, সেই মুখ এখন এক ভয়ঙ্কর দানবে রূপান্তরিত। এই কি তার ভালো মানুষ? তার আলোর দিশারি, শান্তির পূজারী? এলিজাবেথ অনুভব করল ওর পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। চোখের জলগুলো আজ করল না কোনো কৃপণতা। টপ টপ করে অশ্রু ঝরছে। গালের বাঁক বেয়ে গ্রীবা ভিজিয়ে ছোট্ট এক জলরেখা তৈরি করছে। ভেতরের সমস্ত জ্বালা গলে বেরিয়ে আসছে সেই স্রোতে। নিঃশ্বাসটা বুকে আটকে আছে, যা নামছেও না, উঠছেও না।
টান টান করে শ্বাস নিতে চায়, কিন্তু ওই যে বুকের খাঁচায় জমাট বাঁধা, কোনোভাবেই শ্বাস টানা যাচ্ছে না। একবার, দুবার, তারপর হঠাৎ হেঁচকে উঠল, গলা শুকিয়ে কাঠ। বুকের গভীরে চেপে থাকা যন্ত্রণা টেনে তুলছে যেন কেউ ভেতর থেকে। শরীর থরথর করে কাঁপছে, হেঁচকিতে ঘাড়ের রগে টান পড়ছে, বুকে তীব্র ব্যথা। পাশে কারো ছায়া অনুভব করল এলিজাবেথ। কষ্টসাধ্য এক চাহনিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। অবিস্মরণীয় অবাক ভেজা দৃষ্টি গিয়ে আটকালো সেই মুখে তাকবীর, তার ভালো মানুষ। দুজনের চোখের মধ্যে ভয়, অবিশ্বাস আর তীব্র বিষাদের সংঘর্ষ। তাকবীরের চোখে আতঙ্কের স্পষ্ট ছাপ। টিভির স্ক্রিনে ভেসে থাকা ভিডিও দেখে ওর হাত থেকে এলিজাবেথের লাগেজটা ধপ করে পড়ে গেল মেঝেতে। এলিজাবেথ একটা কোনো কথা বলল না, ছুটে গিয়ে একটা রুমের ভেতর থেকে দরজা আটকে দিল। ছুটে গেল তাকবীর নিজেও বদ্ধ উন্মাদের মতো, অঝরে ধাক্কাতে থাকে দরজায়। এলোকেশি, প্লিজ ওপেন দ্য ডোর, লেট মি এক্সপ্লেন। ফাঁক হয় না দরজার দুটো প্রান্ত। ভেতর থেকে ভেসে আসছে ভাঙচুরের শব্দ আর বুক ভাঙা হাহাকার। অস্থির হয়ে উঠল সুষ্ঠু সবল মস্তিষ্ক। পাগলের মতো চেঁচাতে থাকে তাকবীর, প্লিজ আমাকে বলার সুযোগ দাও, পায়ে পড়ি তোমার। আমার উপর অভিমান করে নিজেকে কষ্ট দিও না এলিজাবেথ, শরীরে আঘাত লাগবে তোমার। মস্তিষ্কের তোলপাড়, বুক পাঁজরের পাঁজর, পাঁজরে সুনামির ঢেউ। শরীরটাও কেমন নিস্তেজ হয়ে গেছে, ধাক্কাতেও ভাঙছে না দরজা। আজ বোধহয় দরজাও সত্যের সাথে চুক্তিতে নেমেছে অতীত প্রকাশ্যে টেনে হিচড়ে আনার। তাকবীর গলা ছেড়ে ডাকতে থাকলো, এলোকেশি গো, আমি নেই পাপের মধ্যে, আর নেই আমি, সব ছেড়ে দিয়েছি আমি। কিন্তু কোনো সাড়া নেই। তাকবীরের মস্তিষ্কে গোলমাল লাগছে, সবকিছু কাঁপছে, দুলছে। যেই চোখে এতদিন শুধু সম্মান দেখেছে, আজ সেই চোখে অবিশ্বাস। পাগল হয়ে উঠল তাকবীর। ভেতরটা জ্বলছে, পুড়ছে, শুধু সেই 2 সেকেন্ডের অবিশ্বাসী দৃষ্টির কারণে। তার এলোকেশির চোখ থেকে পানি ঝরছে। তার জন্য, সে তো এমনটা চায়নি। এই মেয়ের খুশির জন্য তো নিজের জীবনও দিতে পারত। এই মেয়েটার হাসির জন্যই তো সব আত্মত্যাগ। চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখেছে, তবুও জোর করেনি। যদি সে কষ্ট পায়, কখনো জোর করে কথা বলেনি। ভীতু মেয়েটা যদি ভয় পায়, তবে কেন, কেন আজ এই মেয়ে তার জন্য কাঁদছে? আরো ছটফটিয়ে উঠল তাকবীর। এলোকেশি, আমার এলোকেশি, আমার কথা শোনো, আমার অনেক কিছু বলার আছে তোমাকে। তুমি এখনো অনেক কিছু জানো না, আমি বলতে চাই, আমাকে সুযোগ দাও। ভেতর থেকে সাড়া আসে না। বাড়ির প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় তাকবীরের অসহনীয় চিৎকার। দূর থেকে মেয়েরা দাঁড়িয়ে বিমূঢ়ভাবে তাকিয়ে থাকে তাকবীরের পাগলামের দিকে। কেউ এগিয়ে যেতে সাহস পায় না। তাকবীর কাঁদছে, চিৎকার করে কাঁদছে। একবার দৌড়ে চলে যাচ্ছে বসার ঘরের দিকে, আবার ছুটে আসছে দরজার কাছে। কাঠগড়ার আসামিকেও তো মৃত্যুর আগে কথা বলার সুযোগ দেয়া হয়, তুমি কি আমাকে সেটাও দিবে না? এত স্বার্থপর হলে কি করে? ধাক্কাতে থাকে, তবে দরজা খুলে না। তাকবীর মেঝেতে শুয়ে পড়ল, গড়াগড়ি করে কাঁদতে থাকে। তবে সে এখন কি ঘৃণার পাত্র? তার এলোকেশি কি তাকে আর ভালো মানুষ বলে রাখবে না? সে খারাপ হয়ে গেছে, কিন্তু সে তো নিজের সমস্ত পাপ সত্যের চাদরে ঢেকে রেখেছিল, সবকিছু থেকে সরে এসেছিল। তাহলে কেন, কেন ভিতরটা এত জ্বলে যাচ্ছে? কে দেখবে এই কষ্ট? কোথায় জায়গা পাবে এই কষ্ট? চোখের পানি তো থামছেই না। অনেক ঘন্টা পেরিয়ে গেছে। তাকবীর এখন ছটফট করছে। যারা বলে পুরুষ মানুষ কাঁদে না, তারা কি এই শ্যামবর্ণের তাকবীর দেওয়ানকে দেখেনি? এরই মধ্যে রেয়ান ছুটে আসে। গার্ডের কলে রেয়ান এসেছে। তাকবীরকে মেঝেতে পড়ে কাঁদতে দেখে রেয়ান দ্রুত তাকবীরের রুমে গিয়ে একটা ওষুধের কোটা নিয়ে আসে। তাকবীর নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। তাকবীর রেয়ানের হাত চাপটে ধরল, অসহায়ের মতো বারবার বলতে থাকে, ও রেয়ান, বলো না তোমার ম্যামকে দরজা খুলতে। আমি বলতে চাই আমার অতীত, হালকা হতে চাই। ও এমন কেন করছে আমার সাথে? ওকে বলো না আমি সব ছেড়ে দিয়েছি। বলো না ওকে দরজা খুলতে। তোমরা সবাই ওকে ধরে রাখো, দিও না আমার থেকে দূরে যেতে। রেয়ান কি জবাব দিবে? আদেও কি কিছু বলার আছে? রেয়ানও অনেকক্ষণ দরজার কাছে গিয়ে ডাকতে থাকে, কিন্তু এলিজাবেথ দরজা খোলে না। তাকবীর আবারও হামাগুড়ি দিয়ে দরজার কাছে গিয়ে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। তার গলা ভেঙে গেছে। পথিকের মতো বসে রইল আরও কিছুক্ষণ। বারবার অস্পষ্ট স্বরে আওড়াতে থাকে, পরান্ডা জুইরাইরা যে এত হাহাকার, সেগুলো কি তুমি দেখো না? দরজা খোলার শব্দ হলো। তাকবীরের ভেতর হঠাৎ শ্বাস ফিরে এলো। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। এলিজাবেথকে দেখার মুহূর্তে বুকের ভেতর তীব্র চাপ অনুভব করল।
কেঁদেকুটে কি অবস্থা করেছে মেয়েটা চেহারার। তাকবীর ছুটে গিয়ে এলিজাবেথের হাত ধরতে চাইল। এলিজাবেথ হাত সরিয়ে নিল, তাকালো না পর্যন্ত। তাকবীরের নিঃশ্বাস থমকে যায়, কার্নিশ কোণের জলধারা কোনোভাবেই থামছে না। ম্যাম, আপনার স্যারকে সত্যিটা বলার সুযোগ দেওয়া উচিত। অতীত ছাড়া ভবিষ্যৎ তৈরি হয় না ম্যাম। এলিজাবেথের ঠোঁট কেঁপে ওঠে, গলা ফেটে যায়। বলুন না সবটা মিথ্যে, প্লিজ। তাকবীর চকিতে বসে পড়ল এলিজাবেথের পায়ের কাছে, হাতে জড়িয়ে ধরল এলিজাবেথের পা। আবারও হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করো এলোকেশী। আমি তোমার এই অগাধ বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এলিজাবেথের চোখের অশ্রু একের পর এক গড়িয়ে পড়ল। এলিজাবেথ জানত সত্যটা, তবুও তার মন মানতে চাইছিল না। কিন্তু এখন আসামি নিজেই নিজের অপরাধ স্বীকার করেছে। এলিজাবেথ ছিটকে দূরে সরে গেল। তাকবীর এগিয়ে গেলে এলিজাবেথ পিছিয়ে যায়। তাকবীরের গলা দিয়ে শব্দ বের হতে পারছিল না, আর কাছে গেল না। দূর থেকে বলল, আচ্ছা আচ্ছা, আমি কাছে আসবো না। আমরা এক জায়গায় বসি, একটু খোলামেলা কথা বলি। আমি চাই না আমাদের সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে যাক। ফিগার আউট করা যাক। এলিজাবেথ বিস্ফোরিত হলো, আরো দূরে সরে ব্যথায় কেঁপে উঠল। কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে, আর না কখনো ছিল। যা ছিল তা ছিল শুধু সম্মান। আজ থেকে সেটাও নেই। ঘৃণা করি আমি আপনাকে। ঘৃণা মিনিস্টার তাকবীর দেওয়ান। তাকবীর রেয়ানের কোমরে গুজে রাখা গানটা নিয়ে এলিজাবেথের সামনে এগিয়ে দিল। নাও, মেরে ফেলো। তোমার চোখের ঘৃণার থেকে অন্তত এটা কম হবে। এলিজাবেথ গানটা ছুঁড়ে ফেলে দিল, চিৎকার করে বলল, আপনি এভাবে আমাকে কেন ঠকালেন? কেন? আমাকে তো আপনি শেষ ভাঙাটা ভেঙে দিলেন। কেন করলেন এমনটা? পাশ থেকে রেয়ান নিঃশব্দে বলল, ম্যাম, সত্যিটা আমি বলতে চাই। স্যার আপনার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, এমনকি নিজের রেয়ান। বিকট এক ধমকে রেয়ানকে থামিয়ে দিল তাকবীর। এলিজাবেথ রাগে গর্জে উঠল তাকবীরের উপর। কেন ধমকাচ্ছেন? বলুক না সত্যি। আর কি মিথ্যে দিয়ে পাপ ঢাকবেন? আমি পাপী না এলোকেশী, পাপ আমাকে পাপী করেছে। শক্ত ঢোক গিলল তাকবীর। কিছুক্ষণ নীরব থেকে বলল, কি জানতে চাও বলো। এলিজাবেথ চোখে চোখ রেখে প্রশ্ন করল, আপনার চাচার পুরো পরিবার এবং আপনার বাগদত্তাকে আপনিই মেরেছিলেন? হুম। একটি শব্দ উচ্চারণ করল তাকবীর। ইতালির শপিং মলে সেই ছেলেটাকে আপনিই মেরেছিলেন? হ্যাঁ। আর কাকে কাকে মেরেছেন আপনি? পথের কাটা সবাইকে। কতদিন ধরে চলছে আশ্রমের নাম করে এই র্যাকেটিং? অনেক বছর। নিঃশ্বাস আটকে আসছে এলিজাবেথের, কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি তো এমন না, তবুও কেন এমন হয়ে গেলেন? এই হাতে কেন রক্ত ঝরল এত নিষ্পাপের? বাচ্চাগুলো কি ক্ষতি করেছিল আপনার? সত্যি আমি এমন ছিলাম না এলোকেশী। আমার অতীত আমাকে এই পথে নিয়ে গিয়েছে। কি ছিল আপনার অতীতে যে এই মৃত্যুকূপী পথ বেছে নিতে হলো? জানতে চাই আমি। সহ্য করতে পারবে তো? তাকবীর মুখ তুলে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ ক্লান্ত ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে উত্তরের আশায়। মাথা নুইয়ে চোখ বুজে ফেলল তাকবীর। মাই ফাদার ওয়াজ রেপড হোয়াইল মাই সিস্টার ওয়াজ ইন হার বেলি। পায়ের নিচটা কেঁপে উঠল। ছিটকে দু কদম পিছিয়ে গেল এলিজাবেথ। ওর প্রকম্পিত হাত ছুটে গেল পেটের উপর। তাকবীর বলতে শুরু করলো, ক্যালেন্ডারের পাতায় তখন ভাদ্র মাস, কোনো এক ৯৯ সালের দিনলিপি। আরশিনগর গ্রামের চেয়ারম্যান তাজওয়ার সম্ভ্রান্ত বংশের গর্ব দ্বিতীয়বারের মতো নির্বাচনী প্রচারণায় নেমেছিল। প্রচারণার পথ তাকে নিয়ে গিয়েছিল পাশের চৈতন্য গ্রামে। চারপাশে নরম হাওয়া বইছিল। প্রকৃতি যেন নিজেই কোনো অদৃশ্য সুরে ডুবেছিল। সেই সুরের মাঝেই এক শ্যামবর্ণা কন্যার দেখা পেল তাজওয়ার। গরনে ছিল গাঢ় খয়েরি শাড়ি, কোমরে খসখসে ভাঁজ। পুকুর ঘাটে কলসি ভরতে ব্যস্ত ছিল অষ্টাদশী। অথচ সে জানতই না পুকুরের জল তুলে তৃষ্ণা মেটাতে গিয়ে যে সে আরেকজনের বুকের ভেতর এক অবসন্ন চৈত্রের খা খা তৃষ্ণা জাগিয়ে দিয়েছে। সেদিন ফিরে গেলেও চোখে ঘুম ধরা দেয়নি। রাতভর তাজওয়ারের চোখে ভেসেছিল সেই মুখখানা। চোখের পাতা বন্ধ করলেই যেন শ্যামল সেই ছায়া দুলে ওঠে অন্তরের আঙিনায়। ভোর হতে না হতেই আর ধৈর্য ধরে রাখতে পারল না তাজওয়ার। ছুটে গিয়েছিল আবারও সেই কৃষ্ণ ধূসারিকার দেখা পেতে। মেয়েটির নাম ছায়া, পরিচিত ছায়া মালতী নামে। তবে সমাজের চোখে সে কেবল এক দাগ আর অভিশাপের ছায়া। ছায়া মালতীর কোনো পিতৃ পরিচয় নেই। মা মালতী গ্রামের পাগলিনী, যার পেটের সন্তান হিসেবে ছায়া জন্মেছিল।
সে নিজেও জানতো না তার সন্তানের আসল পিতাকে। সে দুনিয়ায় কিছুই জানতো না, কিছুই বুঝতো না। তাই সমাজ তাদের ঠেলে দিয়েছে অমাবস্যার অন্ধকারে, যেখানে কোনো আলো পৌঁছায় না, একঘরে হয়ে বেড়ে ওঠা ছায়া মালতীর। তাজোয়ার বুকের ভেতরটা যেন ভেঙে পড়ল এক দোহাতি প্রাচীর এসব শুনে। তবে ৯০ দশকে প্রেম তো কোনো নিয়ম মানে না, কোনো পরিচয়ের ফ্রেমে আটকা থাকে না। প্রেম জেগেছিল তাজোয়ারের মধ্যে তীব্র দাবানলের মতো। ছায়ামালতী নর্দমার কাদা জলে ফুটে ওঠা স্বয়ং এক ফুটন্ত পদ্মফুল। গায়ের রঙের চাপা কাপন তার সৌন্দর্য ঢাকতে পারেনি। পাগলের মেয়ে বলে সবাই দূরে থাকলেও সেই দূরত্বের মাঝেই ছড়িয়েছিল এক অস্পর্শ মায়ার রাজ্য। স্রষ্টা যেন কৃপণতা করতে ভুলে গিয়েছিল ছায়ামালতীকে গড়তে গিয়ে। ছায়ামালতী শুধু একটি অবহেলিত পরিচয়হীন মেয়ে নয়, সে ছিল এক রাজ্যের মায়া, যার প্রতিটি হাসিতে, প্রতিটি চাহনিতে, প্রতিটি নিঃশ্বাসে লুকানো ছিল কোনো এক অদেখা দেবতার অমোঘ আশীর্বাদ। আর তাজওয়ার, সে তো সেই আশীর্বাদে সিক্ত এক মানব, যাকে সমাজের দেয়াল থামাতে পারেনি। ছায়ামালতীর হৃদয়ে পুরুষ জাতির প্রতি জন্মেছিল তীব্র ঘৃণা। লোকমুখে শোনা তার পাগলিনী মা মালতীর করুণ জীবনের গল্প সেই ঘৃণার শেকড়কে আরও গেঁথে দিয়েছিল মনে। সমাজের অবজ্ঞা আর অপমানের পাহাড় বয়ে নিয়ে ছায়া বেছে নিয়েছিল নিঃসঙ্গ এক জীবন। সেলাইয়ের কাজেই ছিল তার জীবিকা, আর ছোট্ট এক কুঁড়ে ঘরেই বন্দী ছিল তার সমস্ত জগৎ। পুরুষদের চোখ এড়াতে, অপমানের দৃষ্টির ভয় এড়াতে ছায়া খুব কমই ঘরের বাইরে পা রাখত। তবুও হাজার তালাচাবি দিয়ে মনকে আটকে রাখলেও ভালোবাসার দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে রাখা যায় না। তাজওয়ার, সেই প্রেমিক পুরুষ কোনো সংকোচ ছাড়াই একদিন পৌঁছে গেল ছায়ামালতীর ঘরের দরজায়। তবে ছায়া ছিল পাথরের মতো অবিচল, মুখের উপর দরজা আটকে দিয়েছিল। তাজওয়ার মুখের উষ্ণ ডাকও তার শীতল দেয়ালের ফাঁক গলিয়ে পৌঁছাতে পারেনি। কিন্তু প্রেমিক তাজওয়ার রাগ করল না, দুঃখ পেল না, বরং আরও দৃঢ় হলো তার মনের টান। নির্বাচনী প্রচারণার অজুহাতে বারবার ফিরে যেত চৈতন্যনগরে, শুধু এক ঝলক ছায়ামালতীকে দেখার আশায়। আর ছায়ামালতী, সে তো নিজের মনকে আগুনের শিখায় পোড়াতো। তাজওয়ারের চোখের সেই মগ্ন দৃষ্টিতে যে প্রেমের ভাষা ছিল তা প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল কৃষ্ণকলি ছায়ামালতী। তাই তো নিজেকে আড়াল করে ফেলেছিল, অদৃশ্য করার চেষ্টা করেছিল এই দুনিয়া থেকে। তবুও প্রেম কি এত সহজে ছেড়ে যায়? তাজওয়ার সাদা পাঞ্জাবি পরে যখন মিছিলে স্লোগান দিয়ে রাস্তা দিয়ে যেত, তখন ছায়ামালতী ঝোপের আড়াল থেকে দেখত। অজান্তেই তার চোখ খুঁজে নিত তাজওয়ারের ছায়া। বুকের ভিতর গোপনে জমা করত সেই অপার আগুন, যা সমাজের ঘৃণায়ও নিভে যায় না। প্রেম, এই দুই ভিন্ন আত্মার মাঝেও ক্রমশ জ্বলে উঠেছিল। একটি দরজা বন্ধ করে রাখলেও অন্য একটি জানালা দিয়ে ঢুকে পড়ছিল অবলীলায়। তবে এভাবে আর কতদিন? ধৈর্যের বাঁধ ভাঙল অবশেষে প্রেমিক তাজওয়ারের। হৃদয়ের তীব্র টানে সোজা গিয়ে দাঁড়ালো পিতার সামনে, জানালো সেই অবৈধ কন্যা ছায়ামালতীকে বিয়ে করার ইচ্ছা। পিতার মুখে নেমে এলো কঠিন বিরোধের ছায়া। উচ্চ বংশের রক্তে নিচু জাতের মেয়ের নাম শুনে বেজে উঠল অমর্যাদার শঙ্খ। কিন্তু প্রেম কি কখনো থামে সমাজের নিষেধে? তাজওয়ারের বুকের মধ্যে যে প্রেমের নদী বইছে, তার স্রোতে কোনো বাধায় দাঁড়াতে পারল না। এক রাতে সমস্ত নিয়মকানুনের শিকল ছিঁড়ে সরাসরি কাজী নিয়ে পৌঁছে গেল ছায়ামালতীর সেই পাটের তৈরি ছোট্ট কুটিরে। আকাশের তারাগুলো সাক্ষী হয়েছিল তাদের পবিত্র বন্ধনের। বাতাস বয়ে নিল পবিত্র বন্ধনের মৃদু গন্ধ। সেই রাতেই সম্পন্ন হলো তাদের বিয়ে। ভোরের আলো ফুটতে এই খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। সমাজ উত্তাল হয়ে ওঠে। উচ্চ বংশের সন্তান হয়ে এক অবৈধ কন্যাকে বিয়ে করার জন্য তাজওয়ারকে কর্দমাক্ত করা হলো। অবজ্ঞা আর তিরস্কারের কাটার মুকুট পরানো হলো তার মাথায়, তৈজপুত্র করা হলো তাকে। শুরু হলো কষ্টের দিন। সমাজ মুখ ফিরিয়ে নিল, পরিবার দূরে সরে গেল। তবে তাজওয়ারের মনে ছিল বিজয়ের ধ্বনি। যাকে ভালোবেসে নিজের সমস্ত কিছু ত্যাগ করেছে, তার পাশে দাঁড়ানোই তো আসল বিজয়। কষ্টের দিনে কষ্ট দিল না ছায়ামালতী। সে ছিল তাজওয়ারের প্রেরণা, শান্তির ঠিকানা। সময়ের স্রোত থেমে থাকে না। তাজওয়ার গড়ে তুলল নিজের আলাদা পরিচয়। রাজনীতির মঞ্চে তার প্রভাব ছড়িয়ে পড়ে। সমাজের চোখে বদলে যেতে লাগলো সে নিষিদ্ধ প্রেমের রং। বছরের ব্যবধানে অনেক কিছু পাল্টে গেল। তাজওয়ার আর ছায়ামালতীর ভালোবাসার ভাস্বর হয়ে উঠল নতুন আলোয়। তারা গড়ে তুলল ছোট্ট এক কুঁড়ে ঘর, যেখানে ছিল না সমাজের কোনো জঞ্জাল, শুধু ছিল ভালোবাসার নিঃশব্দ উষ্ণতা। একদিন পাগলিনী মালতী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল, রেখে গেল তার মেয়ের জীবনে এক
অদ্ভুত শূন্যতা। তবে সেই শূন্যতা ভরিয়ে দিল নতুন অতিথি, তাদের সন্তান তাকবীর। জীবন পূর্ণ হলো সুখে। অভাব অভিযোগের কষ্ট পেরিয়ে সমাজের ঘৃণার পাহাড় ডিঙিয়ে তারা প্রমাণ করতে সক্ষম হয় প্রেম কোনো পরিচয়ের মুখাপাক্ষী নয়, প্রেমই শেষ কথা, প্রেমই চূড়ান্ত জয়। নাতির মুখ দেখার পর শেষ বয়সে তাজওয়ারের বাবা অবশেষে মেনে নিয়েছিল ছায়ামালতীকে। তবে তাজওয়ার আর ফিরে যায়নি পিতৃগৃহে। কারণ ছিল একটাই, ছায়ামালতী তার প্রিয় স্ত্রীকে কখনোই ভাইদের বউদের ছোট চোখে দেখার তুচ্ছতার মুখোমুখি করতে চায়নি। সমাজের সেই বিষাক্ত শ্রেণী বিভাজন থেকে দূরে রাখতে চেয়েছিল ছায়ামালতীকে তাজওয়ার। তাজওয়ার আর ছায়ামালতী ছিল একে অপরের প্রাণ, আর তাদের সেই প্রাণের পরিপূর্ণতা ছিল ছোট্ট তাকবীর। তাকবীর ছিল তাদের জীবনের আনন্দ, তাদের ভালোবাসার প্রতিচ্ছবি। কিন্তু তাকবীরের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এক শূন্যতা, একটি বোনের অভাব। ছোট থেকেই মা নেওটা তাকবীরের একটাই ইচ্ছে ছিল, একটা বোন। তাকবীরের বয়স তখন ৮ বছর। ছোট থেকেই খুব ভোলা ভালা ছিল তাকবীর। সময়টা তখনও আধুনিক প্রযুক্তির অগ্রগতিতে পিছিয়ে ছিল। আল্ট্রাসোনোগ্রামের কোনো সুবিধা ছিল না তখন। তবে যেদিন শুনল তার ভাই বোন আসতে চলেছে এই পৃথিবীতে, সেদিনই নিজের মনের মধ্যে গড়ে নিলেও এক বোনের ছবি। আর নাম তা তো আগেই ঠিক করে রেখেছিল, আলো। মায়ের নামে মিলিয়ে যেন মায়ের প্রতিচ্ছবি হয়ে পৃথিবীতে আসে তার ছোট্ট বোন, ছায়ার মতো কোমল, শীতল, মায়াময়। আলো আর ছায়া দুইটি বিপরীত সত্তা, তবুও একে অপরের পরিপূরক। ঠিক যেমন তাজওয়ার আর ছায়ামালতী। তাদের জীবনের আলো ছিল তাকবীর, আর তাকবীরের জীবনের ছায়া হয়ে আসবে তার ছোট্ট পরিবোন আলো। সব ঠিকঠাকই চলছিল। ছায়ামালতীর গর্ভে ৮ মাসের আলো নিয়ে বড় হচ্ছিল আরেকটি প্রাণ। তাজওয়ারের জীবনেও ছিল স্থিতি, ভালোবাসা, পরিবার আর এক টুকরো শান্তি। কিন্তু সুখ কখনো স্থায়ী হয় না, বিশেষ করে যেখানে সমাজের শিকলে বন্দী সত্য। চতুর্থবারের নির্বাচনে চক্রান্তের শিকার হয়ে হেরে যায় তাজওয়ার। রাতের অন্ধকারে নেমে আসে এক অন্ধকার। নতুন চেয়ারম্যানের অমানসিক ক্ষমতার খেলা শুরু হয়। সেদিন রাতে মিথ্যা মামলার দায়ে তাজওয়ারকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। তাকবীর, যার ছোট্ট হৃদয়ে তখনও ভয় বলে কিছু গড়ে ওঠেনি, তাকবীর সেদিন ছিল তার পৈতৃক বাড়িতে। চাচা সন্ধ্যায় এসে ওকে নিয়ে গিয়েছিল তার চাচাতো ভাইয়ের সাথে থাকার জন্য। সে তো জানতো না সে রাতে কি ঝড় বয়ে গিয়েছিল তার সাজানো পরিবারের উপর দিয়ে। তাজওয়ার ছিল সৎ, যার কারণে পুলিশের ওসির সাথে তার শত্রুতা অনেক পুরনো। সেদিন রাতে ওসি নিজে এসে তাজওয়ারকে হাতকড়া পরিয়েছিল। তাজওয়ারের অনুপস্থিতি যেন ডাকলো এক অভিশপ্ত রাতকে। সে রাতে আকাশ ভেঙে পড়েছিল বজ্রের গর্জনে। চারিদিক জুড়ে বৃষ্টি যেন সৃষ্টিকর্তার কান্না হয়ে নেমেছিল। ছায়ামালতী ছিল তাহাজ্জুদের শেষদায়, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় ডুবে। তাজওয়ার যাওয়ার আগে বলেছিল সকালের আগে ফিরে আসবে, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সকাল আর শান্তি নিয়ে আসেনি। দরজায় ধাক্কাধাক্কির শব্দ, এক ভয়ঙ্কর রসনী সংকেত। দরজা খুলতেই দেখা যায় ওসির বিকৃত হাসি, চোখে পশুর লালসা। ছায়ামালতীর সৌন্দর্য, যা একসময় তাজওয়ারের হৃদয় জ্বালিয়েছিল, সেদিন সেই রূপই তার জন্য অভিশাপ হয়ে নেমে আসে ধরিত্রীতে। গর্ভের সন্তান নিয়ে অসহায় ছায়ামালতী পড়েছিল এক হিংস্র জানোয়ারের কবলে। রাতভর চলে পাশবিক নির্যাতন। ছায়ামালতীর সৌন্দর্য ভেঙে চুরমার হয়ে যায় লালসার ভয়াবহ থাবায়। সেদিন সে শুধু নির্যাতিত হয়নি, তার ভেতরের প্রতিটি আশা, প্রতিটি স্বপ্ন ছিঁড়ে খেয়ে ফেলেছিল সেই দানব। ঝড়ের রাতে ছায়ামালতীর গলা ফাটা আর্তনাদ আকাশের গর্জনেও ডুবে গিয়েছিল। কোনো দরজা, কোনো জানালা নেই সেই চিৎকারের সাক্ষী হতে পারেনি। বাইরে যায়নি কোনো চিৎকার। চতুর্থ প্রহরে সেই নরপশু ক্লান্ত হয়, তবে ততক্ষণে যে সব শেষ। ছায়ামালতী সেই বিষাদময় রাতে অনুভব করেছিল তার মায়ের যন্ত্রণার প্রতিধ্বনি, যে যন্ত্রণার কথা সে ছোটবেলা থেকে শুনে এসেছে লোকমুখে। সেই অভিশপ্ত রাত শুধু তার শরীরকে নয়, তার আত্মাকেও ভেঙে দিয়েছিল। ভোরের আলো ফোটার আগেই তাজওয়ারের জামিন করিয়ে আনে তার বন্ধু, কিন্তু ভয় তাজওয়ারের মনে গেঁথে বসেছিল। ছায়ামালতীকে নিয়ে এক অজানা শঙ্কা তৈরি হয়েছিল ভেতরে। তাকে ধরে নিয়ে আসার সময় স্পষ্টতই দেখেছিল ওসির কুৎসিত দৃষ্টি পড়েছে ছায়ামালতীর উপর। সে রাতে দীর্ঘ 10 বছর পর পৈতৃক ভিটেই পা রাখে তাজওয়ার। এক হাতে তাকবীরকে শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিল সকাল হওয়ার আগেই গ্রাম ছাড়বে, তার পরিবারের উপর কোনো অভিশপ্ত ছায়া পড়তে দেবে না। তাকবীর তখন ঘুমে টলছিল। উঠানে পা রাখতে কাদাতে তাজওয়ারের জুতো আটকে যায়। সময় নষ্ট না করে জুতো ছেড়েই তাজওয়ার তাকবীরের হাত ধরে টেনে নেয় ভেতরে। দরজাটা আগেই খোলা ছিল। বুকের ভেতর ধপ করে ওঠে, বড় নিঃশ্বাস টানল তাজওয়ার।
বসার ঘরে পা রাখতে পদতলে অনুভূত হয় এক ঘন তরল কিছু। নিচে তাকাতেই দেখতে পাই শুকিয়ে যাওয়া রক্তের দাগ। রক্তের প্রবাহ অনুসরণ করে সামনে তাকাতেই পায়ের তলা অবশ হয়ে আসে। তাজোয়ার দ্রুত এক হাতে চেপে ধরে তাকবীরের চোখ। নিজেও আর এক মুহূর্তের জন্য সেদিকে তাকালো না। তাকবীরকে কোলে তুলে নিয়ে নিজের কক্ষে গেল তাজোয়ার। ধীর হাতে শিশুটিকে বিছানায় শুইয়ে দেয়। সাথে সাথে ঘুমিয়ে পড়ল তাকবীর। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল তাকবীরের। প্রতিদিনের মতো আজ পাশে মাকে পেল না। চোখের ঘুম আড়মোড়া দিয়ে ঝেড়ে ফেলে মাকে ডাকতে ডাকতে বসার ঘরের দিকে যায় সে। মেঝেতে চোখ পড়তেই দৃষ্টি জল করে উঠল তাকবীরের। ওর বোন এসে গেছে দুনিয়ায়। নিঃশব্দে শুয়ে আছে বাবা মায়ের মাঝখানে। তাজওয়ারের হাতে একটুখানি হাত মুঠো করে রাখা সদ্যজাত শিশু। ছায়ামালতী আর তাজওয়ারের মাঝখানে শুয়ে আছে আলো। তাজওয়ারের এক হাত ছায়ামালতীর মাথার নিচে, আর ছায়ামালতীর রক্তাক্ত হাত চাপা পড়ে আছে রক্তাক্ত আলোর উপর। আর তার আরেকটি হাত মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে আছে, নিথর, প্রাণহীন। সৃষ্টিকর্তার বিশেষ রহমতে তাকবীরের বোনই এসেছে দুনিয়ায়। এই তো চোখের সামনে তাদের শুয়ে থাকার ভঙ্গিটা যেন ফ্যামিলি ফটো অ্যালবামের মতো নিখুঁত। তাকবীরের মস্তিষ্ক তখনও বুঝে ওঠেনি বাবার মুখের সাদা ফেনা, মায়ের রক্তে ভেজা নিথর শরীর। সে তো খুশিতে বিভোর। ফ্যামিলি ফটোকে পূর্ণতা দিতে সে নিঃসংকোচে মায়ের পাশে জায়গা করে নেয়, বোনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তবে আলোর শরীর ছিল বরফ ঠান্ডা। চমকালো তাকবীর। উষ্ণতাতিতে বোনকে নিজের সাথে মিশিয়ে নিল। রক্তে মাখানো গালে, কপালে, ঠোঁটে অজস্র চুমু খেল। বোন কান্না করে না কেন, কথা বলে না কেন? ডাকলো বাবা মাকে। কেউ সাড়া দেয় না। অস্থির হয়ে ওঠে তাকবীর, কান্না শুরু করে দেয় শব্দ করে। রাতের ঝড়ঝাপটা পেরিয়ে প্রকৃতি তখন নতুন রূপ নিয়েছে। বাইরে ঝলমলে রোদ। তাকবীরের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে। মুহূর্তেই কান্নার আহাজারি ছড়িয়ে পড়ল চারপাশে। ভিড়ের মাঝে তাকবীর সোফার এক কোণে জড়সড় হয়ে বসে রইল। কিছুই বুঝতে পারছিল না সে। পুলিশ এলো, তার চোখের সামনে বাবাকে অ্যাম্বুলেন্সে করে কোথায় যেন নিয়ে গেল। দুপুর হলো। মহিলারা ওর মা বোনকে গোসল করিয়ে সাদা কাপড়ে মরিয়ে দিল। এর মধ্যে কেউ তাকবীরকেও গোসল করিয়ে সাদা পাঞ্জাবি পরিয়ে দিল। তারপর তাকে নিয়ে যাওয়া হলো একটা মাঠে। দুটি কাঠের খাটিয়া রাখা ছিল সামনে, একটা বড়, একটা ছোট। তাকবীরের কানে ভেসে আসা শব্দের সঙ্গে ঠোঁট নাড়ল। অতঃপর তাকে নিয়ে যাওয়া হলো এক জঙ্গলে। সেখানে খোঁড়া ছিল দুটি গর্ত। সাদা কাপড়ে মোড়ানো কাউকে শুইয়ে দেয়া হলো মাটির গভীরে। সবার আগে মাটি দিল তাকবীর। তার কাছে তখনও সবকিছু এক ঘোরের মতো লাগছিল। চারপাশে এত মানুষ, এত কান্না, এত আহাজারি কেন? তাকবীরের মস্তিষ্ক কিছুই বুঝে উঠতে পারছিল না। সন্ধ্যায় তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। বাবা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদল, হাউ করে। পাগলের মতো কাঁদছিল সে। সবকিছু এলোমেলো করে দিতে থাকলো। ডাক্তাররা বাবাকে কিছু একটা দিল, আর তাতেই ঘুমিয়ে গেলেন তিনি। কিন্তু শান্ত হলো না তাজওয়ারের ভেতর, শান্ত হলো না তাকবীরের শৈশবও। এই গল্প এখানেই থেমে যায় না। এখান থেকে শুরু হয় প্রতিশোধ, এক নিঃশব্দ আগুনের জ্বালা, যা শেষ পর্যন্ত সবকিছু ভস্ম করে দেয়। সেই রাতে জন্ম নিয়েছিল এক নিষ্পাপ প্রাণ জানোয়ারের বর্বর উল্লাস শেষে চাপা সহ্য করতে না পেরে। কিন্তু এই নির্মম পৃথিবীতে টিকে থাকার সুযোগ পেল না সে। ছায়ামালতীও পারেনি। অতিরিক্ত রক্তক্ষরণে নিভে গেল তার জীবন প্রদীপ। মৃত সন্তানকে দুই উরুর মাঝে চেপে ধরে নিথর হয়ে বসে রইল। তাজওয়ার পেরোয়নি এই বিভীষিকা। বুক ফাটা যন্ত্রণায় বিষপান করেছিল স্বার্থপরের মতো, নিজেকে শেষ করে দেওয়ার আশায়। কিন্তু সৃষ্টিকর্তা সেদিন তাকে নেননি। শরীর বেঁচে থাকলেও তার ভেতরটা মরে গিয়েছিল সেই রাতেই। ন্যায় বিচারের জন্য সে ছুটেছিল, চেষ্টা করেছিল খুনিদের শাস্তি পাইয়ে দিতে। কিন্তু ক্ষমতা আর টাকার শেকলে বন্দি আইন তাকে হাস্যকর বানিয়ে দিয়েছিল। তখনই বদলে যায় তাজওয়ার। প্রতিশোধের নেশায় সে ঢুকে পড়ে অন্ধকার দুনিয়ায়, অর্গান পাচারের ভয়ঙ্কর ব্যবসায়। ছোট তাকবীরকে নিয়ে সে ফিরে যায় পৈতৃক নিবাসে। ভাইদের সাথে মিলে গড়ে তোলে অবৈধ সাম্রাজ্য। আর তাকবীর ধীরে ধীরে হয়ে ওঠে তার সবচেয়ে বড় অস্ত্র। তাকবীরের প্রথম খুনটা করে 17 বছর বয়সে। তার প্রথম শিকার ছিল সেই ওসি, যে একদিন তার জীবন তছনছ করে দিয়েছিল। রক্তে ভিজে যায় তাকবীরের হাত, আর সেই হাতেই রচিত হয়েছিল এক নতুন অধ্যায়ের সূচনা। এলিজাবেথ কাঁদছে, হেঁচকি তুলে কাঁদছে। একটু পরপর কেঁপে উঠছে ওর সমস্ত কায়া। অদেখা কষ্টের ভারে বুকটা ভারী হয়ে উঠেছে। তাকবীর ভঙ্গুর অবস্থায় মেঝেতে ঠেস ধরে
বসে আছে এখনো। আপনি তাকবীর হুড়মুড়িয়ে উঠে গিয়ে খুব করে ধরে ফেললো এলিজাবেথের হাত। কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টানতে টানতে নিয়ে গেল ঠিকানা নামক সেই ঘরটায়। এখনো গা শিউরে উঠছে এলিজাবেথের এই অন্ধকারে আচ্ছন্ন ঘরে থাকতে। তাকবীরের কণ্ঠস্বর থরথর করে কাঁপছে। এই যে এলোকেশি, আমার দেখো, এই ছবিটা দেখছো, এটাই আমার মা। আর ওই বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওটা আমার বোন, আমার না হওয়া বোন। বিশ্বাস করো এলোকেশি, আমি খারাপ হতে চাইনি, আমাকে খারাপ বানানো হয়েছে। আমার শৈশবের মূল্যবান সময়গুলো কেটেছে এই বদ্ধ ঘরে। আমাকে বন্দি করে রাখা হতো এখানে, যাতে আমি আমার বিষাক্ত অতীত ভুলে না যাই। প্রতিশোধী স্পৃহা এভাবেই আমার ভেতরে জ্বালিয়ে আমাকে নরখাদকে পরিণত করা হয়েছিল। উপন্যাসটা কেমন লাগছে বলে দিবেন কমেন্টের মাধ্যমে। সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে। ধন্যবাদ।